আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে পুরনো জিনিস একটু নতুন করে বলবো, আবার নতুন জিনিস নতুনের মতো করেই বলবো। অর্থাৎ ঘটনাটা একটু জটিল হতে পারে, বাট আমি আপনাদেরকে জটিল করে কোনো কিছু বলবো না। বরাবরের মতো আমার দর্শকরা কিন্তু অনেক বিচক্ষণ। নাজমানটি মারা যাওয়ার পর থেকে কিন্তু বাপ্পিকে নিয়ে অনেক বেশি রোস্টিং হয়েছে। আমি মনে করি বাপ্পিকে নিয়ে যতটা রোস্টিং হয়েছে সে তুলনায় নিশিকে নিয়ে কিন্তু তার 1% রোস্টিং ভিডিও হয়নি। যদি বাপ্পিকে নিয়ে নাজমানটি মারা যাওয়ার পর 100টা ভিডিও হয়ে থাকে, সে জায়গায় নিশিকে নিয়ে সর্বোচ্চ 5টা ভিডিও হয়েছে। ঠিক আছে, রেশিওটা এরকম 100:5, অনেকটা এরকম রেশিও ছিল বাপ্পি এবং নিশিকে নিয়ে রোস্টিং ভিডিওটা। কিন্তু নিশিকে নিয়ে এই কম রোস্টিং ভিডিওর প্রতিবাদ অনেক দর্শকরাই করেছেন, অনেক আমাকে কমেন্ট করেছেন, আমার চ্যানেলে এখনও সে কমেন্টগুলো পড়ে আছে যে ভাইয়া বাপ্পিকে নিয়ে যে পরিমাণ কথাবার্তা হচ্ছে, যতটা রোস্টিং ভিডিও হচ্ছে, আমি মনে করি তার চাইতে বেশি তো আসলে নিশিকে নিয়ে করা উচিত। এবং সেখানে সে দর্শকরা তাদের কমেন্টের পেছনে যুক্তিও তুলে ধরেছেন। এবং এতদিন পর আমি নিশিকে নিয়ে আবার রোস্টিং করতে বসেছি। কিন্তু কারণটা কি? নাজমানটি তো মারা গেছে অনেকগুলো মাস হলো, তাহলে এই মাসগুলো মানে চলে যাওয়ার পর এখন নিশিকে নিয়ে কেন রোস্টিং ভিডিও? এটা কি তাহলে পুরনো ঘটনা হয়ে গেল না? হ্যাঁ, পুরনো হতে পারে একদিক দিয়ে, কমন সেন্স দিয়ে, বাট জিনিসটা পুরনো না। কারণ দর্শক, কোনো কোনো সময় কিছু কিছু জিনিস দেখার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় ভাই। ঠিক একইভাবে নিশিকে নিয়ে এই রোস্টিং ভিডিওটা করার জন্য আমি বিগত মাসখানেক অপেক্ষা করেছি, মতিগতি বোঝার জন্য, তার অবস্থা দেখার জন্য, তার পরবর্তী স্টেপ কী হয় সেটা দেখার জন্য। কারণ আমি যদি আগেই ভাই দেখুন লাফিয়ে লাফিয়ে ভিডিও দিয়ে দেই, তারা কিন্তু অবশ্যই বুঝে যাবে আমার নেক্সট স্টেপ কী করতে হবে। ঠিক আছে, তখন সে কিন্তু সেভাবে করে করতো। কারণ আপনারা জানেন নিশি কিন্তু নাটের গুরু এবং সে কিন্তু যথেষ্ট চালাক চতুর একজন মহিলা, তো সে সেভাবেই চলতো। তো তার মতিগতি যেন কোনোভাবেই চেঞ্জ না হয় বা সে যেন আগামভাবে কেয়ারফুল না হয়ে যায়, এর জন্য আমি কিছুকাল তাকে নিয়ে রোস্টিং ভিডিও করে অফ রেখেছিলাম, তার পরবর্তী স্টেপগুলো কী হয় সেটা দেখার জন্য। কারণ সে যেন কোনোভাবে মিথ্যা কোনো অজুহাত দিতে না পারে, সেই প্রত্যেকটা দিক, প্রত্যেকটা রাস্তা যেন আমি বন্ধ করে দিতে পারি, যেন উপযুক্ত প্রমাণ বা তথ্যাদি নিয়ে আমি আসতে পারি, সেজন্য অপেক্ষা করেছি। এবং আজকে সেই মহাক্ষণ, আমি মনে করি আজকে নিশিকে নিয়ে আমি যে কথাগুলো বলবো, আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিব নাজমানটি মারা যাওয়ার পর বাপ্পির যতটুকু না দোষ করেছে, বাপ্পির না যতটুকু দোষ আছে বা ফল্ট আছে, তার চাইতে হাজার হাজার শত শত গুণ ফল্ট, দোষ, নোংরামি করেছে এই নিশি। সেটার প্রমাণ আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, নেক্সট যে বিষয়টা থাকবে তিশাকে নিয়ে, অ্যাজ ইউজুয়াল তাকে নিয়ে কথা বলাটা আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে 10 মিনিট হলেও তাকে নিয়ে কথা থাকেই। সে করেই প্রত্যেক দিন এমন এমন কাজ। ভাই নাজমানটি মারা গিয়েছে মাসখানেক হলো, ছেড়ে দিন না তাকে। না ভাই, তিশা ছাড়তে পারবে না। তিশায় মরা মানুষটাকে নিয়েও বদনাম করতে বসে গেছে, এবং কিভাবে বদনাম করেছে সেটাও ভিডিওতে আছে, আমি আপনাদের সাথে আজকে প্রমাণ সহকারে তুলে ধরবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই বিষয়গুলো বলার পর আমার বাপ্পিকে নিয়ে কিছু কথা থাকবে। আমি গতকালকে বলেছিলাম যে বাপ্পি তার নিচতলার ঘরটাকে এখন বর্তমানে ভাড়া দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করছে। ভাড়া তো দিবেই, অবশ্যই আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ফার্নিচারগুলোর কী হবে। সে ফার্নিচারগুলোর কী হবে সে ব্যবস্থা বাপ্পি করে ফেলেছে, এবং সেটা সে কী করবে সেই জিনিসটার ইনফরমেশন আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। তো দর্শক, আমার আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকটা দর্শকদের জন্য, যারা কিনা তিশা বাপ্পিদেরকে ফলো করেন, তাদের ভিডিও রেগুলার দেখেন। আমি মনে করি আজকের ভিডিও দেখলে আপনারা অনেকগুলি ইনফরমেশান অ্যাট এ টাইম আমার এক ভিডিও থেকে জেনে যেতে পারবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আমি নিশিকে নিয়ে কথা বলবো। আচ্ছা, নাজমানটি যখন মারা যায় তখন কিছু কিছু জিনিস নিয়ে বাপ্পিকে নিয়ে কিছু কথা হয়েছিল, যেগুলো আসলে নিশিকে নিয়ে কেউ করেনি। যেমন ধরুন, নাজমানটি যখন মারা গিয়েছে সবার প্রথম কথা ছিল বাপ্পি কই, নাজমানটি মারা যাওয়ার সময় কেন নাজমানটি তার পাশে তার সন্তানকে পেল না। সবাই বাপ্পিকে ধরেছেন মৌমাছির চাকের মতো করে, যে ভাই বাপ্পি কেন পদ্মা চড়ে গেল, ইনক্লুড মি, আমিও ধরেছিলাম বাপ্পিকে, যে কেন সে নাজমানটি মারা যাওয়ার সময় পদ্মা চড়ে গিয়েছিল,
কেন সে ওই সময় পাবনাতে উপস্থিত ছিল না, এগুলো নিয়ে কিন্তু বাপ্পিকে অনেক তুলোধনা করা হয়েছে, তিশাকে বাপ্পিকে দুজনকে করা হয়েছে। অবশ্যই এখানে বাপ্পির দোষ আছে। বাট দেখুন, বাপ্পিকে নিয়ে যতগুলো কথা হয়েছে, সন্তান কি নাজমান্ডির খালি একটাই? না তো, সন্তান তো দুইজন। আপনারা কি জানেন? আমি জানি, গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা জানেন না। সেটা কি, আমাদের ইসলাম কি বলে এই বিষয়টা নিয়ে আমার অনেক ভাই বোনেরা, আমার অনেক দর্শক আপু ভাইয়েরা এখনও অজ্ঞ আছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো হয়তো 90% মানুষ সেটা নিয়ে অজ্ঞ আছেন, কারণ আমাদের কালচারটা এইভাবে চলে আসছে। একটা বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব কেমন জানেন? ধরুন একটা বাবা মার দুই টাইপের সন্তান আছে, ছেলে একজন মেয়ে একজন। এখন ওই ছেলে মেয়ে দুজনের বিয়ে হয়ে গেছে, তার পরবর্তীতে বাবা মা যখন বৃদ্ধ হয়, ওই বৃদ্ধ বাবা মায়ের প্রতি কার দায়িত্ব বেশি, ছেলের নাকি মেয়ের? এটার উত্তর যদি দিতে হয়, আমাদের বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী সবাই উত্তর দিবে ছেলের দায়িত্ব বেশি। মেয়ে তো বিয়ে করে পরের সংসারে চলেই গেছে, এখানে মেয়েরার দায়িত্ব কি থাকে? মেয়ে তখন শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করবে, বাবা মার দায়িত্ব খালি তখন ছেলের হয়ে যায়। নো, নেভার। এই জায়গাটাতে অনেক মানুষ এখনও জানেন না, কারণ আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার এমনভাবে চলে আসছে, ট্রেডিশন, মানে সবার মধ্যে একটা অজ্ঞতা চলে এসেছে ভিতর থেকে অটোমেটিক। বাট আসলে এটা আমরা মিসকনসেপ্ট, আমরা ভুল জানি। আমাদের ইসলাম বলে বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব সমভাবে বন্টন হবে। অর্থাৎ একটা বাবা মার যদি ছেলে সন্তান মেয়ে সন্তান থাকে এবং দুজনের যদি বিয়ে হয়ে যায় বা যে কোনো পর্যায়ে হোক, ওই বাবা মার প্রতি ছেলের যেমন দায়িত্ব আছে, ওই মেয়েরও ঠিক তেমন দায়িত্ব আছে। মানে দুজনের দায়িত্ব সমান, কারো কম কারো বেশি না। অর্থাৎ যারা এই অজুহাত দিয়ে যে সমস্ত আপুরা পার পেয়ে যেতে চান, এমনটা বলে যে আমি তো বিয়ে করেছি, তাহলে আমি আমার বাবা মার দায়িত্ব কিভাবে পালন করব, এটা আমার ভাই করবেন না, এখানে ভুল। আপনার ভাইয়ের আপনার বাবা মার প্রতি যতটুকু দায়িত্ব আছে, আপনারও ঠিক আপনার বাবা মার প্রতি ততটুকু দায়িত্ব আছে। বরং আপনি বিয়ে করেছেন বলে যে আপনার এখন দায়িত্ব মানেই আপনার শ্বশুর শাশুড়ি, নো। শ্বশুর শাশুড়ির প্রতি আপনার কোনো দায়িত্বর জন্য বাধ্যবাধকতা নেই, ইসলাম আপনাকে এখানে বাধ্য করে দেয়নি। কোনো নারীকে তার শ্বশুর শাশুড়ির উপর দায়িত্ব পালন করার জন্য ইসলাম কখনো বাধ্য করেনি, ঠিক আছে? ইসলাম বলেছে বাবা মার প্রতি দায়িত্ব। এখন কোনো স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ি খেদমত করে, সেটা বোনাস, সেটা সে এক্সট্রা সোয়াব পাবে বা সেটার জন্য নেকি পাবে। বাট এটার জন্য সে যদি কোনো মানে এটার থেকে সে পিছনে চলে আসে, এটার জন্য তার কোনো গুনাহ হবে না। এখানে ইসলাম তাকে বাধ্য করেনি, শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করাটা কখনো বাধ্য করা হয়নি, সেটা তার ইচ্ছার উপরে। এই জিনিসগুলো কিছু মিসকনসেপ্ট অনেকের মধ্যে আছে। আমি চাইবো যে আপনারা সবাই এটা নিয়ে একটু জ্ঞান অর্জন করুন বা জেনে নিন। কেন এই কথাগুলো বললাম? এই কথাগুলো বলার একটা রিজন আছে। এই যে নাজমান্টি যখন মারা গিয়েছে, তখন সবাই বাপ্পিকে ঘিরে ধরেছিলাম আমরা, যে বাপ্পি এটা করেনি, বাপ্পি সেটা করেনি। কিন্তু ভাই, আমরা ভুলে গিয়েছিলাম নিশি বলতেও কিন্তু একটা সন্তান আছে। বাট পার্সোনালি আমি বলি, আমি ভুলিনি, আমি জানতাম নিশি বলে একটা সন্তান আছে। বাট আমি সময় দিয়েছি নিশিকে তার মতিগতি বোঝার জন্য, কারণ আমি জানি যে যেমনই গুটিবাজি করুক না কেন, তার গুটিবাজিটা অনেক ভয়ানক হয়, তারটা ধরা যায় না। সে অনেক মাস্টার পিস, অনেক বড় বড় প্ল্যান করে সে মাঠে নামে। এই জন্য তার স্টেপগুলো বা ফুট স্টেপগুলো দেখার জন্য আপনাকে তার জায়গাতে আগে যেতে হবে। এই জন্য আমি তাকে নিয়ে কথাবার্তা কম বলেছিলাম, বাপ্পিকে নিয়ে কথা বলেছিলাম এবং ফাতিহাকে আমি সময় দিয়েছিলাম তাকে অবজার্ভ করার জন্য। তো দেখুন, নাজমান্ডির সন্তান দুইজন, বাপ্পি এবং ফাতিহা। তার মানে নাজমান্ডির উপর বাপ্পির যতটা দায়িত্ব, ফাতিহারও ততটা দায়িত্ব। ফাতিহা যদি এখন এটা বলে পার পেয়ে যায়, আমি মালয়েশিয়াতে, আমি বিয়ে করেছি, আমি কিভাবে আমার মার প্রতি দায়িত্ব পালন করব, সম্ভব না ভাই। এটা আপনার দোষ, এটা আপনার ফল্ট, এটা আপনি গুনাহ করছেন। কারণ আপনি যেই যেই মাথায় থাকেন না কেন, আপনি অ্যান্টার্কটিকা মহাদেশেও থাকেন না কেন, আপনার মা আছে মানে আপনার মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। সেটা আপনি যেভাবেই করেন না কেন, এটা আপনার দায়িত্ব। সেটা অন্য কেউ দেখবে না, সেটা আল্লাহ দেখতে যাবে না। আপনাকে দায়িত্ব মানে আপনাকে দায়িত্ব পালন করতে হবে, সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনার বিষয়। তার মানে প্রথম প্রশ্ন আসে, নাজমান্ডি মারা যাওয়ার পর সবাই কেন আমরা এই কথা বলবো খালি বাপ্পি কেন মায়ের পাশে ছিল না? আমরা তো এটা বলতে পারি নিশি কেন মায়ের পাশে ছিল না? অ্যাজ ইউজুয়াল এখানে একটা কথা অবশ্যই উত্তর দিয়ে যাওয়া যেতে পারে, যে কেউ মরণ তো আর কারো বলে আসে না, মৃত্যু কার কখন আসবে কেউ আমরা জানি না। তো নাজমান্ডি যে অমুক দিন মারা যাবে এটা তো আর ফাতিহা জানতো না। হয়তো জানলে বা অসুস্থ হলে সে হয়তো মালয়েশিয়া থেকে ঢাকা বা পাবনা চলে আসতে পারতো। এটা একটা রেডিমেড উত্তর সবাই দিতে পারবেন। সো এটার প্রশ্নটা আসলে আসে না। তার মানে আমি যদি এই ক্লেমটা করি কেন মৃত্যু অবস্থায় ফাতিহা ছিল না, সেটা আসলে ভুল ক্লেম করা হবে, কারণ মৃত্যুর সময় আমরা কেউ জানি না কে কখন মারা যাবে। সো এই কথাটা বাপ্পির ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ বাপ্পি যেহেতু পদ্মা চলে ছিল, সে না গেলেই তো পারতো। কিন্তু ফাতিহার উপর একটা ক্লেম খুব বড় সড়োভাবে করা যেতে পারে, খুব বড় সড়োভাবে করা যেতে পারে, এবং আমি এখানে খুব শক্তপোক্ত প্রমাণ নিয়ে এসেছি। সেটা কি জানেন?
নাজমাটি মারা গিয়েছে, মারা যাওয়ার পর একটা মানুষের সর্বশেষ দায়িত্ব কী থাকে? সে মানুষের প্রতি আমাদের দায়িত্ব থাকে তাকে সুন্দরভাবে দাফন কাফন সম্পন্ন করা। তো নাজমানটি মারা গিয়েছিল দেখুন রাত্র 12টার দিকে, প্রায় রাত 12টা কিংবা 11টার দিকে, এবং নাজমানটির সেই জানাজা হওয়ার পরে কবর হয়েছে কিন্তু সকাল 10টা কিংবা 11টার দিকে, এরকম সময় আমরা যতটুকু জানি, মানে মোটামুটি 12 ঘন্টার মতো নাজমানটির সময় দিয়েছে। আচ্ছা ঠিক আছে। তো ওই অবস্থায় বাপ্পি কিন্তু পদ্মাচর থেকে সে পাবনাতে চলে এসেছিল, আপনারা সবাই জানেন। এখন এখানে আমি তো ক্লেম করতে পারি, নিশি যখন দেখেছে তার মা মারা গিয়েছে, সে যখন ফোনে জানতে পারলো, সে কেন মালয়েশিয়া থেকে সাথে সাথে বাংলাদেশে চলে আসলো না? হ্যাঁ, 10টার দিকে জানাজা পড়ানো হয়েছে বা দাফন করা হয়েছে, ফাতিহা আসলে শুনলে হয়তো 2 ঘন্টা পরে করতো, তাই না? করা যেত কিন্তু। তো এখানে ফাতিহা কেন আসলো না? আপনারা কেন ফাতিহাকে দোষ দিচ্ছেন না যে নিশি তুমি কেন তোমার মায়ের মৃত্যুর পরে তোমার মাকে দেখতে বাংলাদেশে আসলা না, কেন আসলা না? সেটার উপযুক্ত কারণ আমি আপনাদেরকে বলবো সে কেন আসেনি, কিন্তু আমি তাদের কিছু মিথ্যাচার আপনাদের সামনে আগে তুলে ধরতে চাই। তারা এক একজন এক একটা মুখে কত ধরনের মিথ্যা কথা বলেছে, তাহলে বুঝতে পারবেন তারা যে রং তামাশা করছিল এই একটা মৃত্যুকে নিয়ে। প্রথমত আপনারা মিতুকে চিনেন, ফাতেহার বান্ধবী মালয়েশিয়াতে থাকে। সে কি বলেছিল যে ফাতেহা কেন আসতে পারবে না? সে বলেছে কি আর বলবো, আফসোসের কথা, আনফর্চুনেট একটা ঘটনা, ফাতেহা আসতে চাইলেও কিভাবে আসবে? তার যে ছোট সন্তান আছে তাবিব, তার নাকি হাতটা ভেঙে গেছে, ফাতেহা চাইলেও আর আসতে পারছে না, কারণ তাবিবের হাতটা ভাঙ্গা। এরকম অবস্থায় তাবিবকে রেখে কিভাবে ফাতেহা আসবে? বাহ, কত সুন্দর ঘটনা। আচ্ছা ঠিক আছে, ধরলাম একটা লজিক দিয়েছে মিতু, সেটা কি? ফাতেহার ছোট ছেলে তাবিবের হাত ভেঙে গেছে, এর জন্য ফাতেহা তার মাকে শেষমেশ দেখতে আসতে পারবেন না। ওই দিক থেকে আবার ফাতেহা যখন অনেকগুলো দিন পর ভিডিও দিয়েছে, সে কি বলেছে জানেন? সে কেন আসেনি তার মাকে দেখতে? সে বলেছে আমি আমার মাকে শেষ দেখা দেখতে আসিনি, তার কারণ আমি ভেবেছি যে আমি চাই না যে আমার মায়ের মৃত্যুর পর তাকে ফ্রোজেন করে রাখা হোক, তাকে বরফ করে রাখা হোক, আমি চাই না তাকে এক্সট্রা এরকম হ্যাসেল করে কষ্ট দেওয়া হোক। এই কারণে আমি আর তাকে দেখতে আসিনি, কারণ আমার আসতে গেলে দেরি হতো, এই জন্য মাকে দাফন করে দিতে বলা হয়েছে, আমি আর আসিনি। এটা ফাতেহার লজিক ছিল। মিতু বলেছে এক ঘটনা, ফাতেহা বলেছে আরেক ঘটনা, ফাতেহা আবার গতকালকে বলেছে আরেকটা ঘটনা। সে আবার বলছে তার নাকি ভিসার মেয়াদই নেই, তার নাকি আবার ভিসা রিনিউ করতে হবে, তার মেয়াদ শেষ। তার মানে দেখুন 3 ধরনের ইনফরমেশন পাওয়া গেছে। একটা ইনফরমেশন তাবিবের নাকি হাত ভেঙেছে সেজন্য আসতে পারেনি। 2 নম্বর ইনফরমেশন ফাতেহা চায়নি তার মাকে বরফ করে রাখো। 3 নম্বর ইনফরমেশন, 2 নম্বর গেল, 3 নম্বর হচ্ছে ফাতেহা নাকি ভিসার মেয়াদি শেষ, এই জন্য আসতে পারেনি। তাহলে দেখুন 3 রকমের ঘটনা এসেছে। আচ্ছা, ফাতেহা তার মাকে দেখতে আসেনি, কারণ থাকবে একটা, এক একজন এক একটা কারণ বলবে কেন? যখনই দেখবেন একটা ঘটনার কারণ হিসেবে মানুষজন এক একজন এক একটা কারণ বলছে, তখন বুঝবেন ডাল মে কুচ কালা হ্যায়। শুধু কালা না, বিশাল বিশাল কালা হ্যায়, কারণ সত্য কথা কেউ বলছে না। সত্য কথা সবসময় একটা থাকে, সত্য কথা কোনো 3টা থাকে না। ফাতিহা কেন তার মাকে শেষ দেখা দেখতে আসেনি সেটার কারণ হিসেবে 3টা কারণ দাঁড়া করানো হয়েছে, বাট কারণ হবে একটা, কেন 3টা কারণ দাঁড়া করানো হয়েছে? তার মানে এখানে প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলছে। যেমন আমি প্রথম লজিকটা দিয়ে দিই, মিতু যেটা বলেছিল তাবিবের হাত ভাঙ্গা নিয়ে, আপনারা প্রত্যেকটা দর্শক আমি জানি আপনারা এটা বিলিভ করেন বা গ্যারান্টি দিয়ে বলবেন, তাবিব ফাতেহার মানে নিশির যে ছোট ছেলে, সে কার সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা কি বলতে পারবেন চোখ বন্ধ করে? আমি জানি সবাই চোখ বন্ধ করে বলে দিবেন তাবিব তার বাবা ছাড়া কিছু বোঝে না, তাবিব সবসময় খালি তার বাবার কোলে বসে থাকে। আপনারা দেখবেন তাবিব খালি মাত্র তুহিন তুহিন তুহিন, মানে সে তার বাবা ছাড়া কিছু বোঝেই না, সারাক্ষণ সে তার বাবার কাছে থাকে। তার মানে ফাতেহা যদি বাংলাদেশে চলে আসতো, তাবিবকে রাখার জন্য কিছু প্রয়োজন ছিল না, তুহিন একাই যথেষ্ট ছিল। তার মানে তাবিবের হাত ভাঙ্গা যেটা বলা হয়েছিল সেটা একটা লম্বা অজুহাত ছিল, অজুহাত ছাড়া আর কিছুই না। তার মানে সেটা ফাতেহারা ধান্দালি করেছে। দ্বিতীয় যে বিষয়, ফাতেহা কি বলল? আমি চাই না আমার মাকে বরফ করে রাখা হোক, আমার মাকে এক্সট্রা কষ্ট দিতে চাই না। আচ্ছা ভাই, একটা মানুষের মৃত্যুর পর তার যে রুহটা সেটা তো আল্লাহর কাছে চলেই যায়, তারপর থাকে খালি তার শরীরটা। সেখানে আপনি তাকে ফ্রোজেন করে রাখেন বা সেটা করে রাখেন, সেখানে সেটার তো একটা দেহ মাত্র, দেহ অবশেষ, সেটা তো কোনো কষ্ট নেই, কোনো আবেগ অনুভূতি নেই, তাহলে কিসের কষ্ট সে দেহটা? বাট হ্যাঁ, ইসলাম আবার একটা কথা বলেছে। ইসলাম বলেছে একটা মানুষ মৃত্যুর পরে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সৈশুদ্ধভাবে তোমরা দাফন করে দাও।
এরকম ফ্রোজেন করে রাখা, বরফ করে রাখা, এটা ইসলাম সমর্থন করে না এত বেশি, মানে এটা ইসলাম এত বেশি বলেনি, এটা অপছন্দনীয় কাজ। তার মানে ঠিক আছে, ফাতেহা যদি এটা বলতো যে এটা আসলে আমি চাই না করে রাখো কারণ এটা ইসলাম বলেনি, তাহলে মানা যেত। সে বলছে আমার মনে হচ্ছে মা কষ্ট পাবে, এই জন্য কষ্ট দিতে চান, এটা কোন ধরনের লজিক হলো? আবার কালকে বলছে তার ভিসার মেয়াদি নাকি শেষ। তাহলে ভাই কোনটা বিশ্বাস করব? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বা আপনারা ফাতেহার বা মিতুদের এই সমস্ত কথাবার্তা শুনে আপনারা কি মনে করেন ফাতেহা কেন আসেনি? এই সমস্ত কারণে না দর্শক, ফাতেহা ইচ্ছা করেই আসেনি, বাট পেছনে একটা মুখ্য কারণ ছিল। ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখুন তো, তানজিলা যখন বিয়ে হয়েছিল রাতারাতি তানজিলা চলে এসেছে, মানে নিশি চলে এসেছিল না তানজিলের বিয়ে খেতে? এসেছিল, কিন্তু তানজিলের বিয়ের সময় কিন্তু নিশি লাফিয়ে লাফিয়ে চলে এসেছিল। খেয়াল করে দেখুন, মনে করে দেখুন, চলে এসেছিল। আচ্ছা ভাই, আমি নিশির কথা বাদ দিলাম, নিশির ছেলের হাত ভেঙেছে, নিশি চায় না তার মাকে বরফ করে রাখা হোক, তারপরে নিশি চায় না, নিশি ভিসার মেয়াদ নাকি শেষ হয়ে গেছে, সবই বুঝলাম। তো ভাই, তুহিন তো আপনার জামাই, নাজমান্ডি তো তুহিনের শাশুড়ি আম্মা লাগে, তো তুহিন কেন আসতে পারলো না? ঠিক আছে, তাবিবকে আপনি রাখতেন, আপনার না হলে ভিসার মেয়াদ শেষ, তুহিনের তোর ভিসার মেয়াদ শেষ হয়নি, তুহিনকে পাঠিয়ে দিতেন, যাও তুমি একটু মাকে একবার দেখে আসো, সেটা তো পারতেন, সেটা তো করলেন না। মেন মুর্দা কথায় আসি দর্শক, আমি আপনাদেরকে বলি ফাতেহা বা নিশি কেন তার মাকে শেষ দেখা দেখতে আসেনি? এতক্ষণ পর্যন্ত আপনারা যতগুলো কারণ শুনেছেন মিতুর মুখ থেকে, নিশির মুখ থেকে, সবগুলো ছিল মিথ্যা, এক একটা লম্বা লম্বা অজুহাত। বাস্তব কথাটা আসলে কি? বাস্তব কথা সে তানজিলের বিয়ে থেকেই আপনারা জানতে পারবেন। তানজিলের বিয়ের সময় নিশি দৌড়ে দৌড়ে মালয়েশিয়া থেকে পাবনাতে চলে এসেছিল, রাউন্ড ট্রিপ দিয়েছিল এক্সট্রা ভাড়া দিয়ে, তারপরও সে এসেছে। বলুন তো কেন? এই তো বুঝতে পারছেন, আমার বিচক্ষণ দর্শকরা বুঝে গেছে এতক্ষণে। ওই সময় তানজিলের বিয়ে হচ্ছিল, ফাতেহা সারাক্ষণ ক্যামেরা অন করে বসেছিল, দিনে 2টা 3টা 4টা করে ভিডিও দিয়েছে। সে যত টাকা রাউন্ড ট্রিপ টিকিট খরচ করে বাংলাদেশে এসেছে এবং মালয়েশিয়াতে ব্যাক করে গিয়েছে, অতটুকু টাকা তার 3-4টা ভিডিও দিয়ে উঠে গেছে। আর বাকি ভিডিওর যত টাকা সেগুলো সে ব্যাংকে ভরে আবার মালয়েশিয়া দৌড় দিয়েছে। মানে তার সেই সময় যে পরিমাণ ভিউ হয়েছে, যেই পরিমাণ ইনকাম হয়েছে, সেই ইনকামটা তার 1 বছরের ইনকামের সমান। লক্ষ লক্ষ টাকা কামাই করেছে ফাতেহা তানজিলের বিয়ের সময়তে, তানজিলের বিয়ের ভিডিও দিয়ে। কিন্তু ভাবুন তো, নাজবান্ডি যে মারা গিয়েছে, ওই সময় যদি নিশি পাবনাতে আসতো মালয়েশিয়া থেকে রাউন্ড ট্রিপ দিয়ে, মানে বাংলাদেশে আসবে বা বাংলাদেশ থেকে যাবে, ঠিক আছে, এরকম 2বার যাতায়াত খরচ দিয়ে ধরুন মোটামুটি 70,000 টাকার মতো টিকিট প্রাইস খরচ করতো আপ ডাউনে, কম করে। তো সে পাবনাতে আসার পর তার মায়ের দাফন কাফনের সময় কি ফাতেহা পারতো একটা মোবাইল ক্যামেরা অন করে তার মাকে ভিডিও করতে? সে কি পারতো তার মায়ের জানাজা কীভাবে হচ্ছে সেটাকে ভিডিও করতে? সে কি পারতো তার মায়ের দাফন কীভাবে করানো হচ্ছে সেটাকে ভিডিও করতে? সে কি পারতো তার মাকে কীভাবে শেষ গোসল করানো হচ্ছে সেটাকে ভিডিও করতে? কখনোই পারতো না। তার মানে ফাতেহা যে বাংলাদেশে আসতো আবার বাংলাদেশ থেকে যেত, সেটা যে টিকিট ভাড়া, সেটা যে খরচ, বা এখানে থাকার জন্য যে খরচ, সেটা ফাতেহার লস হতো। সেটা তো ফাতেহা ভিডিও করে আবার সেটাকে পোষাতে পারতো না, উঠাতে পারতো না চাঁদাবাজি করার মতো। অর্থাৎ সে তার মাকে যদি শেষ দেখা দেখতে আসতো, তার পকেট থেকে টাকা খরচ করতে হতো। প্রতিদানে সে কোনো টাকা জমাতে পারতো না, কোনো টাকা নিয়ে যেতে পারতো না, কারণ সে তো ভিডিও করতে পারতো না। সে তার মা মারা গিয়েছে, ওই অবস্থায় সে যদি এলাকাতে বসে ক্যামেরা অন করে, সবাই তো তাকে জুতার মালা পরিয়ে দিবে, এলাকাতে জুতার মালা পরিয়ে মুখে আলকাতরা মেখে পুরো পাবনা সিটিটাকে ঘুরাবে। তাহলে ফাতেহা কোনোদিনই পারতো না তার মায়ের ওই সময় ভিডিও করতে। তার মানে সে ব্যবসাটা করতে পারতো না, সে ইনকাম করতে পারতো না। তাহলে সে কেন আসবে বলুন? সে তো ব্যবসায়ী মহিলা, সে তো ডলার চিনে, ডলার ছাড়া তো সে 1 সেকেন্ড এই মাথা থেকে ওই মাথা নড়ে না। তাহলে কেন সে বাংলাদেশে আসবে বলুন? তার মাকে সে শেষ দেখা কেন দেখবে? ব্যবসা তো হবে না, ইনকাম তো হবে না। তাদের প্রত্যেকের কাছে টাকা আগে, সম্পর্ক আগে না। কিসের বাবা কিসের মা, তারা মুখেই খালি মা বাবা বলে। দেখুন না, মা মারা গিয়েছে, ফাতেহার তো, নিশিরও তো মা মারা গিয়েছে। বাপ্পি যেরকম তার মাকে নিয়ে ব্যবসা করেছে, নিশিকে ছেড়ে দিয়েছে, নিশিও তো প্রত্যেকদিন তার মাকে নিয়ে ব্যবসা করেছে। দেখবেন থাম্বনেলের মধ্যে কতটা অভিনয় করে এক একটা ছবি তুলেছে, নাটক করে করে ছবি তুলেছে, পোস্ট দিয়েছে। এগুলো দেখে কি আপনাদেরকে একবারও মনে আসে না যে নিশিও তার মাকে নিয়ে ব্যবসা করছে? দেখুন, সে তার মাকে মা মরার পরে তার মাকে নিয়ে যতগুলো ভিডিওতে ব্যবসা করেছে, এখন সে ব্যবসায় লাভবান হওয়া সে টাকাগুলো দিয়ে সে এখন ট্রিপে গিয়েছে, ডোমেস্টিক ফ্লাইটে করে এলাকাতে এলাকাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মালয়েশিয়াতে ট্রিপ দিচ্ছে, ট্যুর দিচ্ছে।
মায়ের মৃত্যুর গল্প বলে, মায়ের মৃত্যুর শোকের ঘটনা বর্ণনা করে, মৃত মাকে নিয়ে ব্যবসা করে, সে ব্যবসার টাকা দিয়ে ফাতেহা এখন ট্রিপ দিচ্ছে, ট্যুর করছে। এর চাইতে লজ্জাজনক, নেক্কারজনক ঘটনার কী হতে পারে আপনারাই বলুন। আশা করি আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে পেরেছি ফাতেহা কেন তার মায়ের মৃত্যুর সময় শেষ দেখা দেখতে আসেনি। যতগুলো ঘটনা, যতগুলো কারণ তারা বলেছে সবগুলো বগা, সবগুলো মিথ্যা। আসল কারণ এটাই, ফাতেহা ওই সময় আসলে ভিডিও দিতে পারতো না, এই কারণে তার ব্যবসা হতো না, তার লস হতো, তার নিজের পকেটের টাকা লস হতো, এই কারণে সে বাংলাদেশে আসেনি। সে তার মাকে শেষ দেখা কখনোই দেখবে না, কারণ সেটা তো লস। তার টিকিট খরচ হতো এত টাকা, সে খরচ করেনি তার মায়ের জন্য। তার কাছে টাকা আগে, মা আগে না। আশা করি দর্শক জিনিসটা আমি ক্লিয়ার কাট জানিয়ে দিতে পেরেছি। আসি এখন নেক্সট বিষয়। তিশার কথা বলেছিলাম, তিশা তার শাশুড়িকে নিয়ে বদনাম শুরু করেছে। আপনারা গতকালকে হয়তো তিশার ভিডিও দেখেছেন। তিশা ভিডিও দিয়েছে গতকালকে বা গত পরশুই, 2 দিনে কোনো একটা হবে, আমার এক্স্যাক্ট মনে নেই, যে সে তানজিলার শ্বশুর বাড়িতে যাচ্ছে আর কি, তানজিলার কাছে। সম্ভবত যতটুকু জানি তাবিয়া আছে, তাবিয়াকে হয়তো নিতে যাবে বা তাবিয়ার সাথে দেখা করতে যাবে। ইট ডাজন্ট বিগ ডিল, যে কারণেই হোক। তো তিশা কি পরে যাবে সেটা নিয়ে সে আলাপ আলোচনা করছিল আপনাদের সাথে, যে কোন ব্যাগটা নিব। সে কিছু পার্স দেখাচ্ছিল, লেডিস যে ব্যাগগুলো আছে সাইড ব্যাগ, সেগুলো দেখাচ্ছিল, প্রায় 2টোর মতো ছিল, এবং 3 পিস দেখাচ্ছিল। তো তার মধ্যে থেকে একটা ব্যাগ সে বের করে সে আপনাদেরকে বলছে যে এই ব্যাগটা আসলে মালয়েশিয়ার ঘটনা, অনেক আগের ঘটনা। ওই সময়তে মাকে কোনো একজন মানুষ দিয়েছিল। ওই সময়তে তিশা নাকি নাজমানটিকে বলেছে যে মা, এই ব্যাগটা তো আসলে অনেক ভারী, তুমি এটা ব্যবহার করতে পারবে না, এটা তাহলে আমাকে দিয়ে দাও। মানে ঘটনা হয়েছিল এরকম, ওই ব্যাগটা নাজমানটিকে কোনো একটা মানুষ গিফট করেছে মালয়েশিয়াতে বসে। তো ওই ব্যাগটা তিশার আবার পছন্দ হয়েছে। যেহেতু তিশার পছন্দ হয়েছে, এখন তিশা কীভাবে নিবে? তো তিশা দেখলো যে ব্যাগটার ওয়েট আছে ভালোই, এই জন্য তিশা নাজমানটিকে বলেছে, তুমি তো বৃদ্ধ মানুষ, এটার আসলে ওজন অনেক বেশি, তোমার কষ্ট হবে, তোমার এটা ব্যবহার করার দরকার নেই, এটা তুমি আমাকে দিয়ে দাও। তো ওই সময় নাজমানটি আবার তিশাকে বলেছে, না, এটা আমিই ব্যবহার করবো, সমস্যা নেই। তো নাজমানটি তিশাকে ওই সময় সে ব্যাগটা দেয়নি। তো তিশা আর নেয়নি, হয়তো মনোক্ষুণ্ণ হয়েছিল, তিশাকে দেওয়া হয়নি। তো পরবর্তীতে নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পরে ওই ব্যাগটা নাকি আবার নাজমানটি তিশাকে বলেছে, আচ্ছা তিশা, এই ব্যাগটা তুমি নিয়ে নাও, আমি ব্যবহার করতে পারছি না, এটা আসলে ওজন, এটা আসলে ভারী, আমার পক্ষে এটা ব্যবহার করা সম্ভব না। তো এরপর তিশা ওই ব্যাগ আর ব্যবহার করেনি। কারণ কি? কারণ তিশা একবার চেয়েছিল, বাট নাজমানটি ওই সময় তাকে ব্যাগটা দেয়নি। পরবর্তীতে যখন দেখলে আসলে ব্যাগটা ভারী, তখন দিয়ে দিয়েছে। এটা এখন আর তিশার আর পছন্দ হয়নি, যে এখন আমাকে কেন দেবে, আমি যখন চেয়েছিলাম তখন তো আমাকে দেয়নি। একটা ইগো কাজ করছে, একটা দেমাগ কাজ করছে, ঠিক আছে? ওইটাই তিশা গতকালকে বলছিল, আসলে আমি এখানে কমফোর্ট ফিল করছি না, মায়ের ব্যাগ আসলে একজন দিয়েছে, এখন আমি ব্যবহার করব, দেখবে আসলে কেমন। আবার মানে তিশা আমতা আমতা করছে, সে বলতে চাচ্ছে বাট খুলে বলতে পারছে না, কারণ তার মুখে বেজে আসছে, কারণ মানুষ তো মারা গিয়েছে। সো তাকে নিয়ে বদনাম করতে তার মুখে 2-1বার করে বেঁধে যাচ্ছে, চাইলেও সে খুলে বলতে পারছে না, কারণ ওই যে দর্শকরা গালি দিতে পারে, রোস্টাররা রোস্ট করতে পারে, এই জন্য সে একটু ভীত সন্ত্রস্ত কণ্ঠে আমতা আমতা করে বলছে, তোতলায় তোতলায় বলছে। এত তোতলানোর কিছু নাই, স্পষ্টভাষী হবে না আমার মতো, যা মুখে আসবে স্পষ্টভাবে বলে দিবেন। পিছনে বসার কোনো কথা নাই, সামনাসামনি কথা হবে, সামনাসামনি খেলা হবে। তিশা এই মৃত মানুষটাকে নিয়ে বদনাম শুরু করেছে, যে নাজমান্ডি তাকে সে ব্যাগটা দেয়নি, ঠিকঠাক বলতে পারছিল না, আমতা আমতা করে বলছিল। তো আমি তিশার মনের কথাটা আপনাদেরকে খুলে বলে দিলাম। মানে তিশার এখনও ভিতরের যন্ত্রণা শেষ হয়নি নাজমানটাকে নিয়ে, এখনও যন্ত্রণা চলছে। যাই হোক, পরবর্তী বিষয় বাপ্পিকে নিয়ে। আপনাদেরকে আমি গতকালকে একটা ঘটনা বলেছিলাম, বাপ্পিদের যে দোতলা বাড়ি আছে, সে দোতলা বাড়ির যে নিচতলার ফ্ল্যাট, মানে নিচতলার ঘরটাতে কিন্তু নাজমান্ডি ছিল, পুরো নিচতলার ফ্ল্যাট জুড়ে, ইউনিট জুড়ে। আর দোতলাতে বাপ্পি তার মতো করে তিশাকে নিয়ে, তানকে, তাবিকে নিয়ে ছিল। এখন নাজমান্ডিতে মারা গিয়েছে, তাহলে নিচতলার এখন কি হবে? নিচতলার তো একটা ব্যবস্থা করতে হয়। তো নিচতলার কথা বাপ্পি গতকালকে ক্লু দিয়েছিল, সে কী করবে। সে বলছিল তিশা বারবার নিচতলা দোতলা করতে করতে রান্নাতে অনেক সময় লাগে। তো ভাই, কেউ তো আপনাদেরকে বলেনি নিচতলা দোতলা করতে। তিশা তো নাজমান্ডি জীবিত থাকতেই সে আলাদা হয়ে গিয়েছিল, আলাদা রান্না করছিল। তাহলে নাজমান্ডি মরার পর তাকে এখন নিচতলাতে রান্না করতে হবে কেন? দর্শকদেরকে কি দেখানোর জন্য, নাটকবাজি করার জন্য? বেটার দাড়িটা পেকেছে, কিন্তু বেটার আসলে কোনোভাবেই কোনো জ্ঞান বুদ্ধি হয়নি। নোংরামি, চিকন চতুর বুদ্ধি ভালোই আছে, শয়তানি বুদ্ধি ভালোই আছে। বলে না, অনেকে কথায় কথা তো বলে, এলাকার মানুষজনকে দেখি, ইবলিসের দাদা বলে, কাউকে ইবলিসের নানা বলে, কাউকে ইবলিসের ছোট ভাই বলে।
তো আমি তো বলবো বাপ্পিকে, ভাই আপনি তো হচ্ছেন গিয়ে ইবলিসের গুরু, ইবলিস আপনার শিষ্য, ঠিক আছে? আপনি তো মনে ইবলিসকে শিক্ষা দিতে পারবেন, এরকম শয়তানি বুদ্ধি নিয়ে চলেন আপনি আসলে, ঠিক আছে? যদি এই সমস্ত কথা বলা উচিত না, তা বলে ফেলছি আর কি, ক্ষোভে রাগে। এই সমস্ত নোংরামি সহ্য হয় না ভাই, সহ্য হয় না। তো বাপ্পির কথা যেটা বলছিলাম, তারা এখন নিচতলার ঘর ভাড়া দেওয়ার চিন্তা করছে। তো ভাড়া দিতে গেলে কিন্তু অবশ্যই সবার আগে ঘর খালি করতে হয়। নাজমানটির এত বছরের সংসার জীবন শুরু হওয়ার পর থেকে তিলে তিলে একটা একটা করে সংসারের সমস্ত কিছু গুছিয়ে নেওয়া, ট্রাঙ্ক, আলমারি, ওয়ার্ড্রোব, খাট, ডাইনিং টেবিল, দেন হচ্ছে গিয়ে আপনারা দেখবেন আলনা বা এরকম অজস্র জিনিস নাজমান্ডি তার সংসার জীবন একটা একটা করে কিনেছে। প্রত্যেকটা জিনিসে তার স্পর্শ আছে, তার ছোঁয়া আছে। প্রত্যেকটা জিনিস কেনার পেছনে একটা ঘটনাও কিন্তু আছে, স্মৃতি জড়িয়ে আছে। সে প্রত্যেকটা জিনিস এখন বাপ্পি কী করবে? সরিয়ে দিবে, সরিয়ে সে ঘরটাকে এখন ভাড়া দিবে, আর একটা ফ্যামিলি এসে সেখানে থাকবে। তাহলে সরিয়ে কোথায় রাখবে? বিক্রি করে দিবে না বিক্রি করে দিবে না? আপনারা বাপ্পিদের নিচতলা ঘরের কলপার অবশ্যই চিনেন, কলপারটা সেখানে আগে খোলা আকাশ ছিল, সেরকম পরবর্তীতে ঢালাই করা হয়েছিল ছাদ দিয়ে। সে কলপারে নাকি এখন ঢালাই টালাই করে টাইলস মানে মোজাক টোজাক বা কিছু একটা হোক, ঢালাই টালাই করে নাকি বাপ্পি এখন প্লাস্টার করে ওই রুমের মধ্যে নাকি সব ফার্নিচারগুলোকে রাখবে। বাপ্পি গতকালকে বলছে ওই রুমের মধ্যে নাজমানের সমস্ত ব্যবহারকৃত ফার্নিচারগুলোকে রেখে তারপরে নিচতলার পুরো বাসার একটা ব্যবস্থা করবে। ব্যবস্থা কি? ভাড়া দিবে। এবং এই নিচতলা ভাড়া দেওয়ার ডিসিশন কিন্তু বাপ্পির না, এই ডিসিশন কিন্তু ফাতেহারও, মানে নিশিরও। নিশিও এখানে ডিসিশন দিয়েছে ভাড়া দেওয়ার জন্য, এবং এই ভাড়ার টাকা খালি বাপ্পি একা খাবে না, নিশিও খাবে। বলতে পারেন ভাই নিশি মালয়েশিয়াতে থাকে, বাংলাদেশ থেকে আবার এই সমস্ত এই পাবনা মতো জায়গায় কতটা ভাড়া হবে, সেটা আবার নিশি কেন খাবে? ভাই আপনারা নিশিকে চিনেন না? সে কতটা ছেচোর, চিনেন না? সে ওটুক টাকাও খাবে, 2000 টাকা পেলেও সেটাও সে খাবে। আর 2000 টাকা তো প্রতি মাসে মাসে নিবে না, সে একবার হয়তো 6 মাস পর বা 12 মাস পর একবারে টাকা নেবে। কিভাবে নেবে? বাসা ভাড়া হিসাব করে নেবে যে 6 মাসে কত এসেছে। তারপরে আপনারা জানেন যে বাপ্পিদের বিভিন্ন বর্গা দেওয়া জমি আছে, আম কাঁঠাল লিচু বাগান আছে, সেই লিচু বাগান এগুলো থেকেও তো অনেক টাকা পায়, সেখান থেকে টাকা নেবে। তো প্রত্যেকটা টাকা হিসাব করে 6 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর একবারে বড় বাজেট নিশি বাপ্পির কাছ থেকে বুঝে নিবে। বোন হিসেবে সে যেটা পায় সেটা সে বাপ্পির কাছ থেকে বুঝে নিবে, 1 টাকাও সে হক ছাড়বে না, ঠিক আছে? তো দেখুন দর্শক, একটা একটা করে ঘটনা তো সবই বললাম, নিচের অবস্থাটা দেখুন। মা মারা গিয়েছে, মাকে দেখতেও আসলো না, টাকার ভয় যে তার টাকা খরচ হবে। কিন্তু মা মরে যাওয়ার পর সে মাকে নিয়ে ভালোই ব্যবসা করেছে। সে ঢাকাতে আসেনি কেন? খরচ হবে, মাকে নিয়ে তো ভিডিও দিতে পারবে না, ভিডিও দিলে দর্শকের গালিগালাজ খাবে, ব্যবসা হবে না। কিন্তু কিছুদিন পর যখন ভিডিও দেওয়া শুরু করলো, টানা ভিডিও দিল, মাকে নিয়ে ব্যবসা করে গেল। এখন সেই ব্যবসার টাকা থেকে টাকা দিয়ে এখন জামাই বাচ্চা সহ ট্যুরে যাচ্ছে, ডোমেস্টিক ফ্লাইটে করে এলাকাতে ট্যুর দিচ্ছে। এই সমস্ত নির্লজ্জ কুলাঙ্গার সন্তান দিয়ে কী হয় বলুন? সবাই তো খালি বাপ্পির পিছনে পড়েছিলেন, কারণ বাপ্পিটা দেখা যাচ্ছিল, কিন্তু ওই যে গুরুমা সর্দারনি তারটা তো দেখা যাচ্ছিল না। এ কারণে সবাই তারটা মিস করে ফেলেছেন, সবাই তারটা ভুলে গেছেন। কিন্তু কিছু দর্শক মনে করিয়ে দিয়েছেন, ভাই সবাই বাপ্পিকে কেন বলছে? বাপ্পির চাইতে তো বেশি কালপ্রিট এখানে নিশি। এখানে একটা কথা আমি বলে দিতে চাই, সবাই বলতে পারেন যে ভাই নিশি মালয়েশিয়া থাকে, মালয়েশিয়া থেকে হঠাৎ করে সে কিভাবে করে বাংলাদেশে আসবে? এটা তো আসা এত সহজ না, প্লেনে করে আসা। ভাই এখানে আপনার অনেক বোকা, অনেকে জানেন না, সেটা আমি ক্লিয়ার করে যাই। আপনারা এখনই টিকিট কাটতে যান মালয়েশিয়া টু ঢাকা, ওয়ান টাইম মানে ওয়ান ওয়ে ট্রিপের একটা টিকিট কাটতে যান, দেখবেন এখনই আপনারা অন দ্য স্পট টিকিট পাবেন, অন দ্য স্পট টিকিট পাবেন। টিকিটের জন্য ওরা এটা বলবে না যে 2 দিন পর বা 3 দিন পর 10 দিন পর টিকিট নেই, টিকিট অ্যাভেলেবল না, ভুল কথা। অ্যাভেলেবেল থাকে, মালয়েশিয়া থেকে ঢাকা টিকিট অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। আপনি আজকে আসতে চান, আপনি আজকে আসতে পারবেন। আমি একটু আগে মাত্র সার্চ করেছি, এই যে 23টা মানে রাত 11টার দিকে ফ্লাইট আছে, রাত 11টার দিকে ফ্লাইট আছে একটা মালয়েশিয়া থেকে ঢাকা ট্রিপে, সেখানেও সিট খালি আছে। প্রায় 35,000 টাকা মতো টিকিটের প্রাইস, ঠিক আছে, রাত 11টার দিকে, এবং 4 ঘন্টা লাগবে আসতে। রাত 3টার দিকে আবার সেই প্লেন পৌঁছেও যাবে ঢাকাতে। তাহলে চিন্তা করুন, ফাতেহা যখন দেখেছে তার মা মারা গিয়েছে, জানতে পারলো রাত 11টা কিংবা 12টার দিকে, সে যদি সেই রাতের বেলাতেই ফ্লাইট ধরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিত, সে বাপ্পির আগে পাবনা পৌঁছে যেত। চিন্তা করুন, সে বাপ্পির আগে পাবনা পৌঁছে যেতে পারত। তাহলে দোষ কাকে বেশি দিবেন? শুধু কি বাপ্পিকে? না দর্শক, দোষ এখানে সমদোষী, বাপ্পিও দোষী, নিশিও দোষী। বাট আমার কাছে বেশি দোষটা এখন
সময়ের সাথে সাথে নিশিটটাই বেশি মনে হচ্ছে। একটাবার ভেবে দেখবেন সবাই দর্শক। যাই হোক, আর বেশি কথা বলতে চাই না, আপনাদেরকে আমি সব কিছু সামনে তুলে ধরলাম। বাকি এখন চয়েস আপনাদের, আপনারা কীভাবে নিচ্ছেন। এতটুকু ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।